ইংরেজিতে কথা বলার গুরুত্বপূর্ণ নিয়ম। রুল 11। যদি কোনো অবাস্তব ইচ্ছা প্রকাশ পায় বাক্যে, তাহলে ইফ দিয়ে বাক্য তৈরি করা যায়। কোনো বাক্যে অবাস্তব ইচ্ছা প্রকাশ পেলে এই ধরনের বাক্য তৈরি করার স্ট্রাকচারটি হল ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়্যার প্লাস অবজেক্ট, কমা প্লাস সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। কয়েকটি উদাহরণ দেখলে আমরা খুব সহজেই এই স্ট্রাকচারটি বুঝতে পারব। আমি যদি পাখি হতাম, আমি উঁচুতে উঠতাম। ইফ আই ওয়্যার এ বার্ড, আই উড ফ্লাই হাই। আমি যদি পাখি হতাম, আমি উঁচুতে উঠতাম। ইফ আই ওয়্যার এ বার্ড, আই উড ফ্লাই হাই। যদি সে ধনী হতো, তাহলে বিশ্ব ভ্রমণ করত। ইফ হি ওয়্যার রিচ, হি উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। যদি সে ধনী হতো, তাহলে বিশ্ব ভ্রমণ করত। ইফ হি ওয়্যার রিচ, হি উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। যদি এটা ছুটির দিন হতো, আমরা সৈকতে যেতাম। ইফ ইট ওয়্যার এ হলিডে, উই উড গো টু বিচ। যদি এটি ছুটির দিন হতো, আমরা সৈকতে যেতাম। ইফ ইট ওয়্যার এ হলিডে, উই উড গো টু দ্য বিচ। যদি আমি রাজা হতাম, তাহলে গরিবদের সাহায্য করতাম। ইফ আই ওয়্যার দ্য কিং, আই উড হেল্প দ্য পুয়ার। যদি আমি রাজা হতাম, তাহলে গরিবদের সাহায্য করতাম। ইফ আই ওয়্যার দ্য কিং, আই উড হেল্প দ্য পুয়ার। যদি আমরা সুপারহিরো হতাম, আমরা শহরকে রক্ষা করতাম। ইফ উই ওয়্যার সুপার হিরোজ, উই উড সেভ দ্য সিটি। যদি আমরা সুপারহিরো হতাম, আমরা শহরকে রক্ষা করতাম। ইফ উই ওয়্যার সুপার হিরোজ, উই উড সেভ দ্য সিটি। যদি তারা সঙ্গীতশিল্পী হতো, তারা একটি ব্যান্ডে বাজাতো। ইফ দে ওয়্যার মিউজিশিয়ানস, দে উড প্লে ইন এ ব্যান্ড। যদি তারা সঙ্গীতশিল্পী হতো, তারা একটি ব্যান্ডে বাজাতো। ইফ দে ওয়্যার মিউজিশিয়ানস, দে উড প্লে ইন এ ব্যান্ড। তুমি যদি শিক্ষক হতে, তাহলে ছাত্রদের শিক্ষিত করতে। ইফ ইউ ওয়্যার এ টিচার, ইউ উড এডুকেট স্টুডেন্টস। যদি তুমি শিক্ষক হতে, তাহলে ছাত্রদের শিক্ষিত করতে। ইফ ইউ ওয়্যার এ টিচার, ইউ উড এডুকেট স্টুডেন্টস। গাড়িটি যদি আমার হতো, তাহলে আমি প্রতিদিন চালাতাম। ইফ দ্য কার ওয়্যার মাইন, আই উড ড্রাইভ ইট এভরিডে। গাড়িটি যদি আমার হতো, তাহলে আমি প্রতিদিন চালাতাম। ইফ দ্য কার ওয়্যার মাইন, আই উড ড্রাইভ ইট এভরিডে। যদি বাড়িটি বড় হতো, আমরা পার্টি আয়োজন করতাম। ইফ দ্য হাউস ওয়্যার বিগার, উই উড হোস্ট পার্টিস। যদি বাড়িটি বড় হতো, আমরা পার্টি আয়োজন করতাম। ইফ দ্য হাউস ওয়্যার বিগার, উই উড হোস্ট পার্টিস। যদি আবহাওয়া ভালো হতো, আমরা হাইকিংয়ে যেতাম। ইফ দ্য ওয়েদার ওয়্যার বেটার, উই উড গো হাইকিং। যদি আবহাওয়া ভালো হতো, আমরা হাইকিংয়ে যেতাম। ইফ দ্য ওয়েদার ওয়্যার বেটার, উই উড গো হাইকিং। ইংরেজিতে কথা বলার গুরুত্বপূর্ণ নিয়ম। রুল 12। ইফ ক্লোজটি যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, তবে অপর ক্লোজটি উড হ্যাভ এবং এর সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটি হবে। স্ট্রাকচারটি হচ্ছে ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট, কমা প্লাস সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। কয়েকটি উদাহরণ দেখলে আমরা খুব সহজেই এই স্ট্রাকচারটি মনে রাখতে পারব। যদি সে কঠোর পরিশ্রম করে পড়াশোনা করত, সে পরীক্ষায় পাশ করত। ইফ হি হ্যাড স্টাডিড হার্ডার, হি উড হ্যাভ পাসড দ্য এক্সাম। যদি সে কঠোর পরিশ্রম করে পড়াশোনা করত, সে পরীক্ষায় পাশ করত। ইফ হি হ্যাড স্টাডিড হার্ডার, হি উড হ্যাভ পাসড দ্য এক্সাম। যদি তারা আগে এসে পৌঁছাতো, তারা ট্রেন ধরতে পারত। ইফ দে হ্যাড অ্যারাইভড আর্লিয়ার, দে উড হ্যাভ কট দ্য ট্রেন। যদি তারা আগে এসে পৌঁছাতো, তারা ট্রেন ধরতে পারত। ইফ দে হ্যাড অ্যারাইভড আর্লিয়ার, দে উড হ্যাভ কট দ্য ট্রেন। যদি মিটিং সম্পর্কে জানতো, সে এতে অংশগ্রহণ করত। ইফ শি হ্যাড নোন অ্যাবাউট দ্য মিটিং, শি উড হ্যাভ অ্যাটেন্ডেড ইট। যদি মিটিং সম্পর্কে জানতো, সে এতে অংশগ্রহণ করত।
If she had known about the meeting, she would have attended it. যদি আমরা টিকিটগুলো বুক করতাম আমরা শোটি দেখতে পারতাম। If we had booked the tickets, we would have seen the show. যদি আমরা টিকিটগুলো বুক করতাম আমরা শোটি দেখতে পারতাম। If we had booked the tickets, we would have seen the show. যদি তুমি আমাকে ফোন করতে আমি তোমাকে সাহায্য করতাম। If you had called me, I would have helped you. যদি তুমি আমাকে ফোন করতে আমি তোমাকে সাহায্য করতাম। If you had called me, I would have helped you. যদি তারা খাবার প্রস্তুত করত অতিথিরা তা উপভোগ করত। If they had prepared the food, the guests would have enjoyed it. যদি তারা খাবার প্রস্তুত করত অতিথিরা তা উপভোগ করত। If they had prepared the food, the guests would have enjoyed it. যদি সে ওষুধ খেত সে ভালো অনুভব করত। If she had taken the medicines, she would have felt better. যদি সে ওষুধ খেত সে ভালো অনুভব করত। If she had taken the medicine, she would have felt better. যদি আমরা আরও বেশি টাকা জমাতাম আমরা একটি বাড়ি কিনতাম। If we had saved more money, we would have bought a house. যদি আমরা আরও বেশি টাকা জমাতাম আমরা একটি বাড়ি কিনতাম। If we had saved more money, we would have bought a house. যদি সে সাবধানে গাড়ি চালাতো সে দুর্ঘটনা এড়াতে পারত। If he had driven carefully, he would have avoided the accident. যদি সে সাবধানে গাড়ি চালাতো সে দুর্ঘটনা এড়াতে পারত। If he had driven carefully, he would have avoided the accident. যদি তারা ভ্রমণ পরিকল্পনা করত তারা ছুটি উপভোগ করত। If they had planned the trip, they would have enjoyed the vacation. যদি তারা ভ্রমণ পরিকল্পনা করত তারা তাদের ছুটি উপভোগ করত। If they had planned the trip, they would have enjoyed their vacation. ইংরেজিতে কথা বলার গুরুত্বপূর্ণ নিয়ম। রুল 13, বাংলা বাক্যে করতে থাকো, যেতে থাকো, চালিয়ে যাও এই ধরনের শব্দ থাকলে আমরা কিপ ব্যবহার করে এই বাক্যগুলোকে সহজে ইংরেজিতে বলতে পারি অথবা লিখতে পারি। কিপ ব্যবহার করে বাক্য তৈরি করার স্ট্রাকচারটি হলো কিপ প্লাস ভার্বের শেষে আইএনজি, কমা প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। কয়েকটি উদাহরণ দেখলে আমরা খুব সহজেই এই নিয়মটি বুঝতে পারব। লেগে থাকো তুমি জিতবে। কিপ স্টেইং, ইউ উইল উইন। এখানে স্টে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে স্টেইং হয়েছে। লেগে থাকো, কিপ স্টেইং, তুমি জিতবে, ইউ উইল উইন। উইন ভার্বের অর্থ জিতা। হাসতে থাকো তুমি সুখী হবে। কিপ স্মাইলিং, ইউ উইল বি হ্যাপি। এখানে কিপের পরের ভার্বটি স্মাইল, এর শেষে আইএনজি যুক্ত হয়ে স্মাইলিং হয়েছে। হাসতে থাকো, কিপ স্মাইলিং, তুমি সুখী হবে, ইউ উইল বি হ্যাপি। হ্যাপি শব্দটির অর্থ হলো সুখ। তুমি যেতে থাকো, আমি পরে আসব। কিপ গোয়িং, আই উইল কাম লেটার ওয়ান। এখানে গো ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়ে গোয়িং হয়েছে। তুমি যেতে থাকো, কিপ গোয়িং, আমি পরে আসব, আই উইল কাম লেটার অন। কাম ভার্বের অর্থ হচ্ছে আসা আর লেটার অন শব্দের অর্থ হচ্ছে পরে। নামাজ পড়তে থাকো, সকল সমস্যার সমাধান হবে। কিপ প্রেয়িং, ইউ উইল গেট সলিউশন অফ অল প্রবলেমস। এখানে প্রে ভার্বের অর্থ হচ্ছে নামাজ পড়া, এর সাথে আইএনজি যুক্ত হয়ে প্রেয়িং হয়েছে। নামাজ পড়তে থাকো, কিপ প্রেয়িং, সকল সমস্যার সমাধান হবে। ইউ উইল গেট সলিউশন অফ অল প্রবলেমস। অল প্রবলেমস এর অর্থ হলো সকল সমস্যা এবং গেট সলিউশন হচ্ছে সমাধান হওয়া। চেষ্টা করতে থাকো, তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পারবে। কিপ ট্রাইং, ইউ উইল অ্যাচিভ ইয়োর এইম। এখানে ট্রাই ভার্বের অর্থ হলো চেষ্টা করা। ট্রাই ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়ে ট্রাইং হয়েছে। চেষ্টা করতে থাকো, কিপ ট্রাইং, তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পারবে। ইউ উইল অ্যাচিভ ইয়োর এইম। এখানে অ্যাচিভ ভার্বের অর্থ হচ্ছে অর্জন করা আর ইয়োর এইম এর অর্থ হচ্ছে তোমার লক্ষ্য।
অনুশীলন করতে থাকো, তুমি ইংরেজি অনর্গল বলতে পারবে। কিপ প্র্যাকটিসিং, ইউ উইল স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। এখানে প্র্যাকটিস ভার্বের অর্থ অনুশীলন করা। এই প্র্যাকটিস ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়ে প্র্যাকটিসিং হয়েছে, তাহলে অনুশীলন করতে থাকো, কিপ প্র্যাকটিসিং, তুমি ইংরেজি অনর্গল বলতে পারবে। ইউ উইল স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। এখানে স্পিক অর্থ হচ্ছে বলা এবং ফ্লুয়েন্টলি শব্দের অর্থ হচ্ছে অনর্গল। পড়ালেখা করতে থাকো, তোমার কঠোর পরিশ্রম অবশেষে ফল দেবে। কিপ স্টাডিং, ইউর হার্ড ওয়ার্ক উইল পে অফ ইন দ্য এন্ড। এখানে স্টাডি ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়ে স্টাডিং হয়েছে, তাহলে পড়ালেখা করতে থাকো, কিপ স্টাডিং, তোমার কঠোর পরিশ্রম অবশেষে ফল দেবে। ইউর হার্ড ওয়ার্ক উইল পে অফ ইন দ্য এন্ড। এখানে হার্ড ওয়ার্ক এর অর্থ হচ্ছে কঠোর পরিশ্রম, আর পে অফ হচ্ছে দেওয়া, কোনো কিছু দেওয়া বোঝাতে আমরা পে অফ বোঝাই, আর ইন দ্য এন্ডের অর্থ অবশেষে। পড়া চালিয়ে যাও, এটা তোমার জ্ঞান ও কল্পনা বৃদ্ধি করবে। কিপ রিডিং বুকস রেগুলারলি, ইট এক্সপ্যান্ডস ইয়োর নলেজ অ্যান্ড ইমাজিনেশন। এখানে রিড অর্থ হচ্ছে বই পড়া, রিডের সাথে আইএনজি যুক্ত হয়ে রিডিং হয়েছে। বই পড়া চালিয়ে যাও, কিপ রিডিং বুকস রেগুলারলি, এটা তোমার জ্ঞান ও কল্পনা বৃদ্ধি করবে। ইট এক্সপ্যান্ডস ইয়োর নলেজ অ্যান্ড ইমাজিনেশন। এখানে এক্সপ্যান্ড শব্দের ভার্বের অর্থ, এখানে এক্সপ্যান্ড ভার্বের অর্থ বৃদ্ধি করা বা প্রসারিত করা, নলেজ অর্থ জ্ঞান এবং ইমাজিনেশন অর্থ কল্পনা। তাহলে বই পড়া চালিয়ে যাও, এটা তোমার জ্ঞান ও কল্পনা বৃদ্ধি করবে। কিপ রিডিং বুকস রেগুলারলি, ইট এক্সপ্যান্ডস ইয়োর নলেজ অ্যান্ড ইমাজিনেশন। প্রতিদিন শরীরচর্চা চালিয়ে যাও, এটা তোমার স্বাস্থ্য উন্নতি করবে। কিপ এক্সারসাইজিং ডেইলি, ইট ইমপ্রুভস ইয়োর হেলথ। এখানে এক্সারসাইজ ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়ে এক্সারসাইজিং হয়েছে, তাহলে প্রতিদিন শরীরচর্চা চালিয়ে যাও, কিপ এক্সারসাইজিং ডেইলি, এটা তোমার স্বাস্থ্যের উন্নতি করবে। ইট ইমপ্রুভস ইয়োর হেলথ। এখানে ইমপ্রুভ ভার্বের অর্থ হচ্ছে উন্নতি করা, আর হেলথ অর্থ স্বাস্থ্য। তাহলে প্রতিদিন স্বাস্থ্য চর্চা চালিয়ে যাও, এটা তোমার স্বাস্থ্যের উন্নতি করবে। এটা আমরা বলতে পারি কিপ এক্সারসাইজিং ডেইলি, ইট ইমপ্রুভস ইয়োর হেলথ। নতুন নতুন দক্ষতা শেখা চালিয়ে যাও, এটা নতুন নতুন দরজা খুলে দেয়। কিপ লার্নিং নিউ স্কিলস, ইট ওপেন্স আপ ডোরস। এখানে লার্ন অর্থ শেখা, কোনো কিছু শেখা, লার্নের সাথে আইএনজি যুক্ত হয়ে লার্নিং হয়েছে, আর নিউ স্কিল হচ্ছে নতুন দক্ষতা। নতুন নতুন দক্ষতা শিক্ষা চালিয়ে যাও, কিপ লার্নিং নিউ স্কিলস, এটা নতুন নতুন দরজা খুলে দেবে। ইট ওপেন্স আপ ডোরস। ওপেন্স আপ এখানে খুলে দেওয়া অর্থে ব্যবহৃত হয়েছে, আর ডোর শব্দের অর্থ হচ্ছে দরজা। নতুন নতুন দক্ষতা শিক্ষা চালিয়ে যাও, এটা নতুন নতুন দরজা খুলে দেবে। এটা আমরা বলতে পারি অথবা লিখতে পারি এভাবে, কিপ লার্নিং নিউ স্কিলস, ইট ওপেন্স আপ ডোরস। বাংলা বাক্যে হওয়ার কথা বা করার কথা এ ধরনের শব্দ থাকলে আমরা সাপোজ টু ব্যবহার করে এই বাক্যগুলোকে ইংরেজিতে বলতে পারি অথবা লিখতে পারি। সাপোজ টু দিয়ে বাক্য তৈরি করার স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর ওয়াজ ওয়্যার প্লাস সাপোজ টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। আমরা কয়েকটি উদাহরণ দেখলে খুব সহজেই এই স্ট্রাকচারটি আমাদের মনে থাকবে। তার আজ রুম পরিষ্কার করার কথা। শি ইজ সাপোজ টু ক্লিন হার রুম টুডে। এই বাক্যে শি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে বি ভার্ব, এরপরে সাপোজ টু ব্যবহার করা হয়েছে এবং তারপরে ক্লিন ভার্বটা ব্যবহার করা আছে। ক্লিন হচ্ছে ক্লিন ভার্বের বেস ফর্ম, তারপরে হার রুম টুডে এটি হচ্ছে বাক্যের এক্সটেনশন। তাহলে তার আজ রুম পরিষ্কার করার কথা, এটা আমরা খুব সহজেই ইংরেজিতে বলতে পারবো আর লিখতে পারবো। শি ইজ সাপোজ টু ক্লিন হার রুম টুডে। গতকাল তাদের হোমওয়ার্ক শেষ করার কথা। দে ওয়ার সাপোজ টু ফিনিশ দেয়ার হোমওয়ার্ক ইয়েস্টারডে। এই বাক্যে
দে হচ্ছে সাবজেক্ট, ওয়ার হচ্ছে বিভাগ, তারপরে সাপোজ টু, এবং তারপরে ভার্বের বেস ফর্ম ফিনিশ ব্যবহার করা হয়েছে, এবং ফিনিশের পরের যে অংশটুকু দেয়ার হোমওয়ার্ক ইয়েস্টারডে, এই অংশটুকু হচ্ছে এক্সটেনশন। তাহলে গতকাল তাদের হোমওয়ার্ক শেষ করার কথা, এই বাক্যটিকে আমরা বলতে পারি দে ওয়ার সাপোজ টু ফিনিশ দেয়ার হোমওয়ার্ক ইয়েস্টারডে। আমার বন্ধুর সাথে মলে দেখা করার কথা, আই অ্যাম সাপোজ টু মিট মাই ফ্রেন্ড অ্যাট দ্য মল ইয়েস্টারডে। এখানে আই হচ্ছে সাবজেক্ট, এম হচ্ছে বিভাগ, এবং তারপরে সাপোজ টু ব্যবহার করা হয়েছে, এবং সাপোজ টুর পরে মিট ভার্বটি ব্যবহার করেছে। মিট ভার্বটি হচ্ছে মিট ভার্বের বেস ফর্ম, এবং তার পরের অংশটুকু মাই ফ্রেন্ড অ্যাট দ্য মল ইয়েস্টারডে, এইটুকু হচ্ছে বাক্যের এক্সটেনশন। তাহলে আমার বন্ধুর সাথে মলে দেখা করার কথা, উপরের এই স্ট্রাকচার অনুসারে আমরা বলতে পারি আই এম সাপোজ টু মিট মাই ফ্রেন্ড অ্যাট দ্য মল ইয়েস্টারডে। তার পরীক্ষার জন্য কঠোর পড়াশোনা করার কথা, হি ইজ সাপোজ টু স্টাডি হার্ড ফর হিজ এক্সাম। এখানে হি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে বিভাগ, এবং তারপরে সাপোজ টু ব্যবহার করা হয়েছে, এবং সাপোজ টুর পরে স্টাডি ভার্বটা ব্যবহার করা হয়েছে। স্টাডির পরের যে অংশটুকু হার্ড ফর হিজ এক্সাম, এই অংশটা হচ্ছে এক্সটেনশন। তাহলে তার পরীক্ষার জন্য কঠোর পড়াশোনা করার কথা, এই স্ট্রাকচার অনুসারে আমরা খুব সহজে বলতে পারি বা লিখতে পারি হি ইজ সাপোজ টু স্টাডি হার্ড ফর হিজ এক্সাম। তোমার তো এই গোপনীয়তা বজায় রাখার কথা, ইউ আর সাপোজ টু কিপ দিস সিক্রেট। এখানে ইউ হচ্ছে সাবজেক্ট, আর হচ্ছে বিভাগ, সাপোজ টুর পরে ভার্বের বেস ফর্ম কিপ ব্যবহার করা হয়েছে, এবং বাদবাকি অংশ দিস সিক্রেট, এটা হচ্ছে সেন্টেন্সের এক্সটেনশন। তোমার এই গোপনীয়তা বজায় রাখার কথা, এটা আমরা খুব সহজেই লিখতে পারি বা বলতে পারি ইউ আর সাপোজ টু কিপ দিস সিক্রেট। আমাদের মিটিংয়ে আগে উপস্থিত হওয়ার কথা ছিল, উই ওয়ার সাপোজ টু অ্যাটেন্ড দ্য মিটিং আর্লিয়ার। এই বাক্যে উই হচ্ছে সাবজেক্ট, ওয়ার হচ্ছে বিভাগ, এরপরে সাপোজ টু, তারপরে ভার্বের বেস ফর্ম অ্যাটেন্ড ব্যবহার করা হয়েছে। অ্যাটেন্ড ভার্বটির পাস্ট ফর্ম হচ্ছে অ্যাটেন্ডেড, এবং এর পাস্ট পার্টিসিপল রূপটা হচ্ছে অ্যাটেন্ডেড। কিন্তু এখানে সাপোজ টুর পরে যেহেতু স্ট্রাকচারে বলা হচ্ছে ভার্বের বেস ফর্মটা ব্যবহার করা হবে, সেই জন্য আমরা অ্যাটেন্ড ভার্বটি মানে অ্যাটেন্ড ভার্বের বেস ফর্ম অ্যাটেন্ড ব্যবহার করেছি, এবং দ্য মিটিং আর্লিয়ার এটি হচ্ছে সেন্টেন্সের এক্সটেনশন অংশ। তাহলে আমাদের মিটিংয়ে আগে উপস্থিত হওয়ার কথা ছিল, উপরের স্ট্রাকচার অনুসারে আমরা খুব সহজেই বলতে পারি উই আর সাপোজ টু অ্যাটেন্ড দ্য মিটিং আর্লিয়ার। আমার এখানে থাকার কথা না, আই এম নট সাপোজ টু বি হেয়ার। আমার এখানে থাকার কথা না, আই এম নট সাপোজ টু বি হেয়ার। সকালে জগিংয়ের জন্য তার আগে ঘুম থেকে ওঠার কথা, হি ইজ সাপোজ টু ওয়েক আপ আর্লি ফর হিজ মর্নিং জগিং। এখানে স্ট্রাকচার অনুসারে হি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে বিভাগ, এরপরে সাপোজ টু এর পরে ভার্বের বেস ফর্ম ওয়েক ব্যবহার করা হয়েছে, এবং ওয়েকের পরের যে অংশটুকু, সেই অংশটুকু আমরা এক্সটেনশন বলি। তাহলে সকালের জগিংয়ের জন্য তার আগে ঘুম থেকে ওঠার কথা, আমরা উপরে স্ট্রাকচার অনুসারে খুব সহজে বলতে পারি বা লিখতে পারি হি ইজ সাপোজ টু ওয়েক আপ আর্লি ফর হিজ মর্নিং জগিং। হি ইজ সাপোজ টু ওয়েক আপ আর্লি ফর হিজ মর্নিং জগিং। তার গতরাতে তার বাবা মাকে ডাকার কথা, শি ওয়াজ সাপোজ টু কল হার প্যারেন্টস লাস্ট নাইট। এই ভাব এখানে শি হচ্ছে সাবজেক্ট, ওয়াজ হচ্ছে বিভাগ, এবং তারপরে সাপোজ টু ব্যবহার করা হয়েছে, এবং সাপোজ টুর পরে ভার্বের বেস ফর্ম কল ব্যবহার করা হয়েছে, এবং কলের পরে যে অংশটুকু সেটুকু হচ্ছে সেন্টেন্সের এক্সটেনশন অংশ। তাহলে তার গত রাতে তার বাবা মাকে ডাকার কথা, আমরা এটা উপরে স্ট্রাকচার অনুসারে বলতে বা লিখতে পারি শি ওয়াজ সাপোজ টু কল হার প্যারেন্টস লাস্ট নাইট। পিকনিকের জন্য আমাদের নাস্তা আনার কথা, উই ওয়ার সাপোজ টু ব্রিং স্ন্যাক্স ফর দ্য পিকনিক টুমরো। আগামীকালের পিকনিকের জন্য আমাদের নাস্তা আনার কথা, উই আর সাপোজ টু ব্রিং স্ন্যাক্স ফর দ্য পিকনিক টুমরো। এখানে উপরে স্ট্রাকচার অনুসারে উই হচ্ছে সাবজেক্ট, আর হচ্ছে বিভাগ, সাপোজ টু এর পরে ভার্বের বেস ফর্ম ব্রিং ব্যবহার করা হয়েছে, এবং ব্রিংয়ের পরে যে অংশটুকু সেটা হচ্ছে এক্সটেনশন। তাহলে আগামীকাল পিকনিকের জন্য আমাদের নাস্তা আনার কথা, উই আর সাপোজ টু ব্রিং স্ন্যাক্স
ফর দ্য পিকনিক টুমরো। ইংরেজিতে কথা বলার গুরুত্বপূর্ণ নিয়ম। রুল 15। বাংলা বাক্যে যদি এরকম কোনো বিষয় থাকে যে আমি কোনো বিষয়ে যদি করতে পারতাম, আমি কিন্তু করিনি, কিন্তু যদি করতে পারতাম, এই ধরনের বিষয় যখন বাক্যে থাকবে তখন এই ধরনের বাক্যকে আমরা খুব সহজেই আই উইশ আই কুড ব্যবহার করে ইংরেজিতে বলতে পারি অথবা লিখতে পারি। আই উইশ আই কুড দিয়ে বাক্য তৈরি করার স্ট্রাকচারটি খুব সহজ। আই উইশ আই কুডের পরে ভার্বের বেস ফর্ম, তারপরে ভার্বের সেন্টেন্সের বাকি অংশ অর্থাৎ এক্সটেনশন। আমি আবার বলছি যে আই উইশ আই কুড দিয়ে বাক্য তৈরি করার স্ট্রাকচারটি হচ্ছে আই উইশ আই কুড প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। কয়েকটি উদাহরণ দেখলে আমরা খুব সহজেই এই স্ট্রাকচারটি মনে রাখতে পারবো। আমি যদি কাছের পর্বতমালা দেখতে পারতাম, আই উইশ আই কুড সি দ্য নিয়ার বাই মাউন্টেন। এখানে আই উইশ আই কুডের পরে সি ভার্বটি ব্যবহৃত হয়েছে এবং সি ভার্বটি বেস ফর্মটা ব্যবহার করা হয়েছে এবং ভার্বের পরের যে অংশটি নিয়ার বাই মাউন্টেন, এটা হচ্ছে এক্সটেনশন। তাহলে আমি যদি কাছের পর্বতমালা দেখতে পারতাম, এটাকে আমরা বলতে পারি আই উইশ আই কুড সি দ্য নিয়ার বাই মাউন্টেন। এভাবে আমরা এ ধরনের যে বাক্যই পাবো সেই বাক্যগুলোকেই আমরা এই স্ট্রাকচার ফলো করে আমরা ইংরেজিতে লিখতে পারবো অথবা বলতে পারবো। যেমন আমি যদি আমার দেশের জন্য কাজ করতে পারতাম, আই উইশ আই কুড ওয়ার্ক ফর মাই কান্ট্রি। আমি যদি আমার দেশের জন্য কাজ করতে পারতাম, আই উইশ আই কুড ওয়ার্ক ফর মাই কান্ট্রি। আমি যদি দেশের রাষ্ট্রপতি হতে পারতাম, আই উইশ আই কুড বি দ্য প্রেসিডেন্ট অব দ্য কান্ট্রি। আমি যদি দেশের রাষ্ট্রপতি হতে পারতাম, আই উইশ আই কুড বি দ্য প্রেসিডেন্ট অব দ্য কান্ট্রি। আমি যদি পাখির মতো উঠতে পারতাম, আই উইশ আই কুড ফ্লাই লাইক এ বার্ড। আমি যদি পাখির মতো উঠতে পারতাম, আই উইশ আই কুড ফ্লাই লাইক এ বার্ড। আমি যদি আমার প্রিয় বাংলা গান গাইতে পারতাম, আই উইশ আই কুড সিং মাই ফেভারিট বেঙ্গলি সংস। আমি যদি আমার প্রিয় বাংলা গান গাইতে পারতাম, আই উইশ আই কুড সিং মাই ফেভারিট বেঙ্গলি সংস। আমি যদি আমার বন্ধুদের সাথে ঘুরতে যেতে পারতাম, আই উইশ আই কুড হ্যাং আউট উইথ মাই ফ্রেন্ডস। আমি যদি আমার বন্ধুদের সাথে ঘুরতে যেতে পারতাম, আই উইশ আই কুড হ্যাং আউট উইথ মাই ফ্রেন্ডস। আমি যদি পৃথিবীময় ঘুরে বেড়াতে পারতাম, আই উইশ আই কুড ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আমি যদি পৃথিবীময় ঘুরে বেড়াতে পারতাম, আই উইশ আই কুড ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আমি যদি ইংরেজি ভাষা শিখতে পারতাম, আই উইশ আই কুড লার্ন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমি যদি ইংরেজি ভাষা শিখতে পারতাম, আই উইশ আই কুড লার্ন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমি যদি ক্যাম্পাসে গাড়ি চালাতে পারতাম, আই উইশ আই কুড ড্রাইভ অন ক্যাম্পাস। আমি যদি ক্যাম্পাসে গাড়ি চালাতে পারতাম, আই উইশ আই কুড ড্রাইভ অন ক্যাম্পাস। আমি যদি ক্লাসের সময় বিরতি নিতে পারতাম, আই উইশ আই কুড টেক ব্রেকস ডিউরিং ক্লাস। আমি যদি ক্লাসের সময় বিরতি নিতে পারতাম, আই উইশ আই কুড টেক ব্রেকস ডিউরিং ক্লাস। ইংরেজিতে কথা বলার গুরুত্বপূর্ণ নিয়ম। রুল 16। স্কেয়ার্ড অফ এর মানে হচ্ছে ভয় পাওয়া। স্কেয়ার্ড অফ দিয়ে বাক্য তৈরি করার স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস স্কেয়ার্ড অফ প্লাস ভার্বের শেষে আইএনজি প্লাস এক্সটেনশন। কয়েকটি উদাহরণ দেখলে আমরা এই নিয়মটি খুব সহজেই বুঝতে পারবো। আমি ইংরেজি বলতে ভয় পাই, আই এম স্কেয়ার্ড অফ স্পিকিং ইংলিশ। এখানে আই হচ্ছে সাবজেক্ট, এম হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, এর শেষে স্কেয়ার্ড অফ, তারপরে স্পিক ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়ে স্পিকিং হয়েছে, এরপরে ইংলিশ এই অংশটুকু হচ্ছে এক্সটেনশন। অর্থাৎ আমি ইংরেজি বলতে ভয় পাই, আমরা বলতে পারি আই অ্যাম স্কেয়ার্ড অফ স্পিকিং ইংলিশ। আই অ্যাম স্কেয়ার্ড অফ স্পিকিং ইংলিশ। এই স্ট্রাকচার ফলো করে একইভাবে আমরা অন্য বাক্য এই ধরনের বাক্যগুলোকে খুব সহজেই ইংরেজিতে বলতে পারি অথবা লিখতে পারি। আমি বাইসাইকেল চালাতে ভয় পাই, আই অ্যাম স্কেয়ার্ড অফ ড্রাইভিং এ বাইসাইকেল। আমি বাইসাইকেল চালাতে ভয় পাই, আই অ্যাম স্কেয়ার্ড অফ ড্রাইভিং এ বাইসাইকেল। সে ইঞ্জেকশন নিতে ভয় পায়, হি ইজ স্কেয়ার্ড অফ টেকিং ইঞ্জেকশন। সে ইঞ্জেকশন নিতে ভয় পায়, হি ইজ স্কেয়ার্ড অফ টেকিং ইঞ্জেকশন। সে নদীতে সাঁতার কাটতে ভয় পায়, হি ইজ স্কেয়ার্ড অফ সুইমিং ইন দ্য রিভার। সে নদীতে সাঁতার কাটতে ভয় পায়, হি ইজ স্কেয়ার্ড অফ সুইমিং ইন দ্য রিভার। আমি বৃষ্টিতে ভিজতে ভয় পাই, আই অ্যাম স্কেয়ার্ড অফ গেটিং ওয়েট ইন দ্য রেইন। আমি বৃষ্টিতে ভিজতে ভয় পাই,
I am scared of getting wet in the rain. সে পাহাড়ে চড়তে ভয় পায়. He is scared of climbing mountains. সে পাহাড়ে চড়তে ভয় পায়. He is scared of climbing mountains. তারা লাইনে দাঁড়াতে ভয় পায়. They are scared of waiting in the line. তারা লাইনে দাঁড়াতে ভয় পায়. They are scared of waiting in the line. আমরা বিপদে আটকে পড়ার ভয় পাই. We are scared of getting stuck in danger. আমরা বিপদে আটকে পড়ার ভয় পাই. We are scared of getting stuck in danger. আমি নৌকা চালাতে ভয় পাই. I am scared of sailing boat. আমি নৌকা চালাতে ভয় পাই. I am scared of sailing boat. আমি বাড়িতে যেতে ভয় পাই. I am scared of going home. আমি বাড়িতে যেতে ভয় পাই. I am scared of going home. ইংরেজিতে কথা বলার গুরুত্বপূর্ণ নিয়ম. রুল 18. আমরা প্রায়ই বাংলা বাক্যে বলে থাকি এই কাজটি করার এখনই উপযুক্ত সময়, বাইরে বের হবার এখনই এটা উপযুক্ত সময়। এই ধরনের বাক্য যদি আমরা পাই তাহলে এই ধরনের বাক্যকে আমরা খুব সহজেই ইটস হাই টাইম ব্যবহার করে ইংরেজিতে বলতে পারি অথবা লিখতে পারি। ইটস হাই টাইম দিয়ে বাক্য তৈরি করার স্ট্রাকচারটি হচ্ছে ইটস হাই টাইম প্লাস টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। কয়েকটা উদাহরণ দেখলে আমরা এই নিয়মটা খুব সহজেই বুঝতে পারব। পরীক্ষার জন্য পড়াশোনা করার এখনই উপযুক্ত সময়। ইটস হাই টাইম টু স্টার্ট স্টাডিং ফর দ্য এক্সাম। এখানে ইটস হাই টাইমের পরে টু ব্যবহার করা হয়েছে এবং টু এর পরে ভার্বের বেস ফর্ম স্টার্ট ব্যবহার করা হয়েছে। অর্থাৎ স্টার্টের পরের থেকে স্টাডিং ফর দ্য এক্সাম এটা হচ্ছে বাক্যের এক্সটেনশন। এখানে আরেকটি বিষয়, স্টার্ট এবং স্টাডি দুটা ভার্ব যখন পাশাপাশি হয় তখন পরের ভার্বটার শেষে আইএনজি যুক্ত হয়ে সেটা জিরান্ড ফর্ম ধারণ করে। এই জন্য এখানে স্টাডির পরে আইএনজি যুক্ত হয়ে স্টাডিং হয়েছে। সুতরাং আমরা বলতে পারি পরীক্ষার জন্য পড়াশোনা করার এখনই উপযুক্ত সময়। ইটস হাই টাইম টু স্টার্ট স্টাডিং ফর দ্য এক্সাম। এই নোংরা রুমটি পরিষ্কার করার এখনই উপযুক্ত সময়। ইটস হাই টাইম টু ক্লিন আপ দিস মেসি রুম। এখানে মেসি শব্দটার অর্থ হচ্ছে নোংরা অথবা খুব অপরিষ্কার, এটা বোঝাতে মেসি ব্যবহার করা হয়েছে এবং ক্লিন আপ মানে হচ্ছে পরিষ্কার করা। সুতরাং এই নোংরা রুমটি পরিষ্কার করার এখনই উপযুক্ত সময় আমরা বলতে পারি ইটস হাই টাইম টু ক্লিন আপ দিস মেসি রুম। তুমি তোমার বাবা মাকে ভালোবাসো এটি ফোনে বলার এখনই উপযুক্ত সময়। ইটস হাই টাইম টু কল ইউর প্যারেন্টস অ্যান্ড টেল দেম ইউ লাভ দেম। এখানে কল ইউর প্যারেন্টস অর্থ বলছে তোমার বাবা মাকে ফোনে বলো, আর টেল দেম ইউ লাভ দেম তুমি তাদেরকে ভালোবাসো। সুতরাং তুমি তোমার বাবা মাকে ভালোবাসো এটি ফোনে বলার এখনই উপযুক্ত সময়। আমরা ইংরেজিতে বলতে পারি অথবা লিখতে পারি এভাবে, ইটস হাই টাইম to call your parents and tell them you love them. তোমার বন্ধুর সাথে খারাপ আচরণের জন্য ক্ষমা চাওয়ার এখনই উপযুক্ত সময়। It's high time to apologize to your friend for being rude. এখানে apologize অর্থ হচ্ছে ক্ষমা চাওয়া এবং being rude মানে হচ্ছে খারাপ আচরণ করা অথবা রুক্ষ হওয়া। সুতরাং তোমার বন্ধুর সাথে খারাপ আচরণের জন্য ক্ষমা চাওয়ার এখনই উপযুক্ত সময়। আমরা বলতে পারি ইটস হাই টাইম টু অ্যাপোলোজাইজ টু ইয়োর ফ্রেন্ড ফর বিং রুড। তোমার ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয়ের এখনই উপযুক্ত সময়। ইটস হাই টাইম টু স্টার্ট সেভিং মানি ফর ইয়োর ফিউচার। এখানে সেভিং মানি হচ্ছে অর্থ সঞ্চয় করা, আর ফর ইয়োর ফিউচার মানে তোমার ভবিষ্যতের জন্য। তোমার ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয়ের এখনই উপযুক্ত সময়। এটা আমরা ইংরেজিতে বলতে পারি অথবা লিখতে পারি এইভাবে, ইটস হাই টাইম টু স্টার্ট সেভিং মানি ফর ইয়োর ফিউচার। টিভি বন্ধ করে শুতে যাওয়ার এখনই উপযুক্ত সময়। ইটস হাই টাইম টু সুইচ অফ দ্য টিভি অ্যান্ড গো টু বেড। এখানে সুইচ অফ দ্য টিভি মানে হচ্ছে টিভি বন্ধ করা এবং গো টু বেড মানে হচ্ছে শুতে যাওয়া। তাহলে টিভি বন্ধ করে শুতে যাওয়া এখনই উপযুক্ত সময়। এটা আমরা বলতে পারি বা লিখতে পারি এভাবে, ইটস হাই টাইম টু সুইচ অফ দ্য টিভি অ্যান্ড গো টু বেড।
ইংরেজি শেখার এটাই উপযুক্ত সময়। ইটস হাই টাইম টু লার্ন ইংলিশ। ইংরেজি শেখার এটাই উপযুক্ত সময়। ইটস হাই টাইম টু লার্ন ইংলিশ। আমাদের খারাপ অভ্যাস ত্যাগ করার এইটাই উপযুক্ত সময়। ইটস হাই টাইম টু পুট অ্যাওয়ে আওয়ার ব্যাড হ্যাবিটস। এখানে পুট অ্যাওয়ে অর্থ হচ্ছে ত্যাগ করা, দূরে থাকা, আর ব্যাড হ্যাবিটস মানে হচ্ছে খারাপ অভ্যাস। তাহলে আমাদের খারাপ অভ্যাস ত্যাগ করার এইটাই উপযুক্ত সময়। আমরা এইভাবে বলতে পারি, ইটস হাই টাইম টু পুট অ্যাওয়ে আওয়ার ব্যাড হ্যাবিটস। প্রাতঃভ্রমণে সতেজ বায়ু উপভোগ করার এটাই উপযুক্ত সময়। ইটস হাই টাইম টু গো ফর এ ওয়াক অ্যান্ড এনজয় দ্য ফ্রেশ এয়ার। এখানে গো ফর এ ওয়াক মানে হচ্ছে প্রাতঃভ্রমণ, আর এনজয় ফ্রেশ এয়ার মানে হচ্ছে সতেজ অথবা নির্মল বায়ু উপভোগ করা। তাহলে প্রাতঃভ্রমণে সতেজ বায়ু উপভোগ করার এটাই উপযুক্ত সময়। আমরা বলতে পারি, ইটস হাই টাইম টু গো ফর এ ওয়াক অ্যান্ড এনজয় দ্য ফ্রেশ এয়ার। তোমার কেরিয়ার গড়ার এখনই উপযুক্ত সময়। ইটস হাই টাইম টু বিল্ড ইয়োর কেরিয়ার। তোমার কেরিয়ার গড়ার এখনই উপযুক্ত সময়। ইটস হাই টাইম টু বিল্ড ইয়োর কেরিয়ার। ইংরেজিতে কথা বলার গুরুত্বপূর্ণ নিয়ম, রুল 19। বাংলা বাক্যে কোনো কিছু করা, ইচ্ছা অথবা কোনো কিছু করতে মনস্থির করা, এই ধরনের বিষয় বুঝালে আমরা ইন্টেন্ড টু ব্যবহার করে খুব সহজে ইংরেজিতে বলতে পারি অথবা লিখতে পারি। ইন্টেন্ড টু দিয়ে বাক্য তৈরি করার স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস ইন্টেন্ড টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। কয়েকটি উদাহরণ দেখলে আমরা খুব সহজেই বিষয়টি বুঝতে পারব। আমি খেতে ইচ্ছুক, আই ইন্টেন্ড টু ইট। এখানে ইন্টেন্ড টু এর পরে ভার্বের বেস ফর্ম হিসাবে ইট ব্যবহার করা হয়েছে। সুতরাং আমি খেতে ইচ্ছুক আমরা খুব সহজেই বলতে পারি, আই ইন্টেন্ড টু ইট। তিনি পড়ার জন্য সময় বাঁচাতে চান, হি ইন্টেন্ডস টু সেভ টাইম ফর স্টাডিং। এখানে ইন্টেন্ড টু এর পরে ভার্বের বেস ফর্ম সেভ ব্যবহার করা হয়েছে, আর এখানে সেভ টাইম ফর স্টাডিং অর্থ হচ্ছে সময় বাঁচাতে চান। তাহলে তিনি পড়ার জন্য সময় বাঁচাতে চান, হি ইন্টেন্ডস টু সেভ টাইম ফর স্টাডিং। আমি তোমার সাথে ভ্রমণ করতে চাই, আই ইন্টেন্ড টু ট্রাভেল উইথ ইউ। আমি তোমার সাথে ভ্রমণ করতে চাই, আই ইন্টেন্ড টু ট্রাভেল উইথ ইউ। আমরা দুঃখ প্রকাশ করতে চাই, উই ইন্টেন্ড টু এক্সপ্রেস সরো। এক্সপ্রেস সরো এর অর্থ হচ্ছে দুঃখ প্রকাশ করা। সুতরাং আমরা দুঃখ প্রকাশ করতে চাই, উই ইন্টেন্ড টু এক্সপ্রেস সরো। আমাদের ইংরেজি শেখার ইচ্ছা আছে, উই ইন্টেন্ড টু লার্ন ইংলিশ। এখানে লার্ন ইংলিশ মানে ইংরেজি শেখা। তাহলে আমাদের ইংরেজি শেখার ইচ্ছা আছে, উই ইন্টেন্ড টু লার্ন ইংলিশ। আমরা বাসাটি দেখতে চাই, উই ইন্টেন্ড টু সি দ্য হাউস। আমরা বাসাটি দেখতে চাই, উই ইন্টেন্ড টু সি দ্য হাউস। আমি পথ হারাতে চাই না, আই ডোন্ট ইন্টেন্ড টু গেট লস্ট। আমি পথ হারাতে চাই না, আই ডোন্ট ইন্টেন্ড টু গেট লস্ট। করিমের নামাজ পড়ার ইচ্ছা আছে, করিম ইন্টেন্ডস টু সে প্রেয়ার। করিমের নামাজ পড়ার ইচ্ছা আছে, করিম ইন্টেন্ডস টু সে প্রেয়ার। আমি অনুভূতি প্রকাশ করতে চাই, আই ইন্টেন্ড টু এক্সপ্রেস ফিলিংস। এখানে এক্সপ্রেস ফিলিংস মানে হচ্ছে অনুভূতি প্রকাশ। তাহলে আমি অনুভূতি প্রকাশ করতে চাই, আই ইন্টেন্ড টু এক্সপ্রেস ফিলিংস। সে গ্রামের বাড়িতে যাবে বলে মনস্থ করেছে, হি ইন্টেন্ডস টু গো টু ভিলেজ হোম। এখানে ভিলেজ হোম মানে গ্রামের বাড়ি, আর গো টু ভিলেজ হোম মানে গ্রামের বাড়িতে যাওয়া। তাহলে সেই গ্রামের বাড়িতে যাবে বলে মনস্থ করেছে, হি ইন্টেন্ডস টু গো টু ভিলেজ হোম। ইংরেজিতে কথা বলার গুরুত্বপূর্ণ নিয়ম, রুল 20। বাংলা বাক্যে উচিত ছিল এই বিষয়টি যখন থাকবে তখন আমরা শুড হ্যাভ ব্যবহার করে খুব সহজেই ইংরেজি বলতে পারি অথবা লিখতে পারি। শুড হ্যাভ দিয়ে বাক্য তৈরি করার স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। কয়েকটি উদাহরণ দেখলে আমরা খুব সহজেই এই বিষয়টি বুঝতে পারব। কবিরের পরীক্ষায় প্রথম হওয়া উচিত ছিল, কবির শুড হ্যাভ স্টুড ফার্স্ট ইন দ্য এক্সাম। এখানে শুড হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম স্টুড ব্যবহার করা হয়েছে। স্টুড ভার্বটার বেস ফর্ম হচ্ছে স্ট্যান্ড,
এবং এর পাস্ট ফর্ম স্টুড এবং এর পাস্ট পার্টিসিপল ফর্মও স্টুড। সুতরাং শুড হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে ব্যবহার করা হয়েছে। সুতরাং কবিরের পরীক্ষায় প্রথম হওয়া উচিত ছিল, আমরা বলতে পারি বা লিখতে পারি, কবির শুড হ্যাভ স্টুড ফার্স্ট ইন দ্য এক্সাম। তাদের আসন্ন পরীক্ষার জন্য অধ্যয়ন করা উচিত ছিল। দে শুড হ্যাভ স্টাডিড ফর দ্য আপকামিং এক্সাম। এখানে স্টাডি ভার্বের পাস্ট পার্টিসিপল স্টাডিড ব্যবহার করা হয়েছে। আর আপকামিং এক্সাম এর অর্থ হচ্ছে আসন্ন পরীক্ষা। সুতরাং তাদের আসন্ন পরীক্ষার জন্য অধ্যয়ন করা উচিত ছিল। দে শুড হ্যাভ স্টাডিড ফর দ্য আপকামিং এক্সাম। তোমার গরম পানি পান করা উচিত ছিল। ইউ শুড হ্যাভ ড্রাঙ্ক হট ওয়াটার। এখানে শুড হ্যাভের পরে ড্রিঙ্ক ভার্বের পাস্ট পার্টিসিপল ড্রাঙ্ক ব্যবহার করা হয়েছে এবং হট ওয়াটার এর মানে হচ্ছে গরম পানি। সুতরাং তোমার গরম পানি পান করা উচিত ছিল। ইউ শুড হ্যাভ ড্রাঙ্ক হট ওয়াটার। তোমার দরজা সঠিকভাবে বন্ধ করা উচিত ছিল। ইউ শুড হ্যাভ ক্লোজড দ্য ডোর প্রপারলি। এখানে ক্লোজ ভার্বের পাস্ট পার্টিসিপল ক্লোজড ব্যবহার করা হয়েছে এবং প্রপারলি এই শব্দের অর্থ হচ্ছে সঠিকভাবে। সুতরাং তোমার দরজা সঠিকভাবে বন্ধ করা উচিত ছিল। ইউ শুড হ্যাভ ক্লোজড দ্য ডোর প্রপারলি। তোমার সময় মতো কাজ করা উচিত ছিল। ইউ শুড হ্যাভ ওয়ার্কড ওয়ান টাইম। এখানে শুড হ্যাভের পরে ওয়ার্ক ভার্বের পাস্ট পার্টিসিপল ওয়ার্কড ব্যবহার করা হয়েছে এবং অন টাইম মানে হচ্ছে সময় মতো। তোমার সময় মতো কাজ করা উচিত ছিল। ইউ শুড হ্যাভ ওয়ার্কড ওয়ান টাইম। তার আমাদের সাথে আসা উচিত ছিল। হি শুড হ্যাভ কাম উইথ আজ। তার আমাদের সাথে আসা উচিত ছিল। হি শুড হ্যাভ কাম উইথ আজ। আমার তার জন্য অপেক্ষা করা উচিত ছিল। আই শুড হ্যাভ ওয়েটেড ফর হিম। আমার তার জন্য অপেক্ষা করা উচিত ছিল। আই শুড হ্যাভ ওয়েটেড ফর হিম। তোমার সত্য কথা বলা উচিত। ইউ শুড হ্যাভ টোল্ড দ্য ট্রুথ। তোমার সত্য বলা উচিত। ইউ শুড হ্যাভ টোল্ড দ্য ট্রুথ। তোমার একটি দোকান খোলা উচিত ছিল। ইউ শুড হ্যাভ ওপেনড এ নিউ শপ। তোমার একটি নতুন দোকান খোলা উচিত ছিল। ইউ শুড হ্যাভ ওপেনড এ নিউ শপ। তোমার দেশের জন্য কিছু করা উচিত ছিল। ইউ শুড হ্যাভ ডান সামথিং ফর দ্য কান্ট্রি। তোমার দেশের জন্য কিছু করা উচিত ছিল। ইউ শুড হ্যাভ ডান সামথিং ফর দ্য কান্ট্রি।